লক্ষ্য বা সময়সীমা নির্ধারণ করা হয়েছে সেই ডেডলাইন কোনোভাবেই তারা মিস করতে চায় না। সেই সাথে বেশ কিছু ইস্যুতে ঐক্যমতের জন্য যে ঐক্যমত কমিশন তারা তাদের সুপারিশগুলো বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে পাঠিয়েছে। 13 তারিখের মধ্যে তারা তাদের মতামত সহ সেগুলো জমা দেবে এবং নবগঠিত নতুন যে দল বাংলাদেশ নাগরিক পার্টি তার প্রধান নাহিদ ইসলাম বলেছেন যে ঐক্যমত হলে তারাই নির্বাচনের ব্যবস্থা করবে। এখানে ঐক্যমত বলতে তিনি মূলত গেল যে আওয়ামী লীগ আমলে যারা অভিযুক্ত দোষী শেখ হাসিনা সহ তাদের বিচার এবং সংস্কার প্রসঙ্গে ঐক্যমতের কথা বলেছেন। সেসব নিয়ে আলোচনা করবো আমরা। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন বিএনপি দলীয় সাবেক হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন, স্বাগত আপনাকে। আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ, আপনাকেও ধন্যবাদ ও স্বাগত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাজনুভা জামিন। তাজনুভা জামিন, আপনাকেও স্বাগত। তো বলছে তারা সেই লক্ষ্যে কাজ করছে, যদিও প্রধান উপদেষ্টার দপ্তর বা উপদেষ্টারা কখনো ডিসেম্বর, কখনো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ফলে এই নির্বাচনের সময়সীমা নিয়ে এত আলোচনা হতে আমরা আগে কখনো খুব একটা দেখি নাই। এমনকি তত্ত্বাবধায়ক সরকারের সময়ও বা 1/11-এর সময়ও এত আলোচনা হচ্ছে। আপনার ধারণা কি ডিসেম্বরেই তাহলে নির্বাচন হচ্ছে, বা সেইভাবেই আপনার দল, আপনি নিজে প্রার্থী হতে চান, এলাকায় যান, সেভাবে প্রস্তুতি নিচ্ছেন? সেটার জন্য আমার জন্য কোনো হঠাৎ আসা চমক না হয়। নির্বাচন যেদিনই হোক আমার মাঠটি যেন প্রস্তুত থাকে, আমার নেতাকর্মীরা যেন প্রস্তুত থাকে, তারা যেন সংগঠিত থাকে এবং প্রায় শখানেকের উপর কেন্দ্র আছে, তো 85টা কেন্দ্র আমার একটা উপজেলায়, আরেকটা উপজেলায় প্রায় 54টা কেন্দ্র, সো 150 মতন কেন্দ্র আছে আমার। এই কেন্দ্রকে ঘিরে আমার তো একটা পরিকল্পনা আছে এবং সেই অনুযায়ী আসলে আমাকে কাজ করতে হয়। সো আমি on top, I'm ready for the election. ইলেকশন কবে হবে তাতে 4 বছর 11 মাসও হতে পারে, উই ডু নট নো, তাই না? উনি সেটা পরিষ্কার করলেন না। ইতিমধ্যে আমরা দেখলাম বিভিন্ন উপদেষ্টা নানান কথা বলছেন। কেউ বলছেন এই বছরের মধ্যেই হবে, কেউ বলছেন সামনের বছরের শুরুতে হবে, এক একজন এক এক কথা বলছেন। আবার যেই যা বলছেন পরবর্তীতে দেখা যাচ্ছে প্রেস উইং থেকে বলা হচ্ছে এগুলো তাদের ব্যক্তিগত মতামত। শেষমেশ প্রধান উপদেষ্টা বললেন এবছরের ডিসেম্বর বা আগামী বছর জানুয়ারিতে নির্বাচন হবে। আজকে আমি গার্ডিয়ানের একটা সাক্ষাৎকার দেখছিলাম, ওখানে তিনি বলছেন আগামী বছর মার্চে। আপনি আমাকে বলেন তো, এই যে একটু একটু করে পেছানো কিংবা এক এক সময় এক এক কথা বলা, এটা কি জনমনে এক ধরনের অস্বস্তির জন্ম দেয় না? রাজনৈতিক দলগুলোকে, একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং আরেকটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার খোলামেলা ঠিক সংস্কারের কথা সেভাবে বলছে না, তারা বলছে যদি পুরোপুরি সংস্কার হতে হয়, তার সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুতে বলেছিল, তাহলে 26 জুন পর্যন্ত সময় যেতে পারে। আর যদি মোটা দাগে সংস্কার চায় তাহলে এই বছর শেষ বা সামনের বছর শুরু। আর যদি কোনো সংস্কার না চায়, যেদিন চাবে সেদিনই আমরা নির্বাচন দিয়ে দেব। এই কথাটির মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন ইঙ্গিত আছে যে সংস্কারের ব্যাপারে তার একটা নডিং তো আছে, আর যেই নতুন রাজনৈতিক দলটি হয়েছে নষ্ট করে ফেলবে। সো তার সমস্ত আস্থা এবং বিশ্বাস এই নতুন দলটির প্রতি। সো এটিকে আসলে আমি রাজার দল না বলি বা কি করে? কিংবা ধরুন এই রাজার দলের যিনি প্রধান, সেই ব্যক্তিটি যখন বিদায় নিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বেরোলেন, তখন আমরা দেখলাম রাজার ঘনিষ্ঠতম একজন প্রেস সচিব, মানে প্রধান প্রেস সচিব যিনি, তিনি বললেন যে উনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারেন। অর্থাৎ খুব গাঢ় একটা ব্লেসিং আমরা লক্ষ্য করছি, তাই না? খুব গাঢ় এক ধরনের সিম্প্যাথি আমরা লক্ষ্য করছি। আচ্ছা, আপনি বলেন তো মিশু, ঠিক এই ধরনের অ্যাটিটিউড, এই ধরনের কথা বিএনপি বা অন্য কোনো দল সম্পর্কে বলতো, সো সকলের মধ্যে একটা অস্বস্তি আসতো। এই ধরনের অস্বস্তি যদি এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির আসে এই সরকারের প্রতি, তাকে কি আপনি খুব বড় দোষ দিতে পারেন? কিন্তু আপা, আমি আপনার কাছে আসবো। তাজনুভা, রুমিন আপার এখানে সুস্পষ্ট দুটো অভিযোগ যে আপনারা রাজার দল বা কিংস পার্টি কিনা, এবং তার তিনি 2-3টি উদাহরণ দিয়েছেন। সম্ভবত এরকম আরও অনেক উদাহরণের কথা আপনাদেরকে শুনতে হয়। দ্বিতীয়ত হচ্ছে যে সংস্কার, নির্বাচন এবং বিচার, এইগুলো তো আসলে সরকারের বিষয় হওয়ার কথা, বিচার আদালতের বিষয়। আজকে উপদেষ্টা নাহিদ ইসলাম যেটি বললেন যে যদি সংস্কার এবং বিচারের বিষয়ে ঐক্যমত, বা জাতীয় নাগরিক পার্টি তারা কারা, নাকি গণ অভ্যুত্থানে আপনার নেতৃত্ব দিয়েছেন বলে যা হবে সবকিছুর নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে? ধন্যবাদ মিশু ভাই আপনাকে, আমার সহ আলোচক এবং দর্শক যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। আপনার দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিয়ে আমি শুরু করতে চাই, কারণ প্রথম রাজার দলের উত্তর অনেকবার দিয়েছি, এটা আগে দিতে চাই। একটা গণ অভ্যুত্থানের পরে আমরা এখন একটা ফেজ পার করছি, একটা অন্তর্বর্তী সরকার, একটা গণ অভ্যুত্থানের পরে যে গণ অভ্যুত্থানে প্রায়
2000 জন মানুষ শহীদ হয়েছেন এবং অসংখ্য মানুষ পঙ্গু এবং দৃষ্টিশক্তি হারিয়েছেন। এরকম একটা, এবং সেই গণঅভ্যুত্থানটা 15 বছরের একজন স্বৈরশাসককে ফেলে দিয়ে তারপর হয়েছে। একটা ধ্বংসস্তূপের উপরে একটা অবস্থায়, একটা অভূতপূর্ব বাংলাদেশের প্রেক্ষাপটে, একটা ইতিহাসে একটা অভূতপূর্ব সময়ে এই গণঅভ্যুত্থানের পরে এই সরকার গঠিত হয়েছে। এখন এর পরের আমরা বাংলাদেশের দিকে আগাবো। এর পরের বাংলাদেশকে কিন্তু এই তরুণ সমাজ নতুনভাবে দেখতে চায়, খুব পরিষ্কার কথা। তা নতুনভাবে দেখতে চাই, আমরা মনে করি আমাদের বৈশিষ্ট্যগুলো কি? হ্যাঁ, আমি একটু শেষ করি। নতুনভাবে দেখতে চাই এবং আমাদের বোঝাপড়ায় বলে যে মুক্তিযুদ্ধের পর একটা স্বাধীন ভূখণ্ডে যে বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক মুক্তি সেটা ব্যর্থ হয়েছে। আমরা সুযোগ পেয়েও সেটা হারিয়েছি এবং এই দফা আমরা ইতিহাস আমাদের মধ্যে তৈরি করার জন্য ব্যর্থ হবে। এই অবস্থায় আমরা বলছি যে আমরা খুব সুন্দরভাবে, সুস্পষ্টভাবে, যেভাবে গণ অভ্যুত্থানে সব ধরনের ফ্যাসিবাদ বিরোধী শক্তি অংশ নিয়েছিল, সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশে যাব। এখন এই নির্বাচন, আপনি যে বললেন যে বিএনপির এখন একমাত্র চাওয়া নির্বাচন, সেটা যেই সময়ের মধ্যেই হোক। 5ই আগস্টের আগে বাদ দিলাম, 5ই আগস্টের পরে 6ই আগস্ট পর থেকে বিএনপির একটাই রাজনীতি, সেটা হচ্ছে তারা নির্বাচন চায়। নির্বাচিত সরকার সব কিছুর সমাধান করবে, মানে সব অসুখের ওষুধ হচ্ছে নির্বাচন। খুব ভালো কথা। এখন তারা নির্বাচনটা চাচ্ছে সংসদ নির্বাচন, আমরা বলছি আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি, কারণ আমরা একটা নতুন বাংলাদেশের পথে চাচ্ছি। চাইবে তারাই জিতবে। আমরা চাই, পার্থক্যটা কি হবে? আমরা চাই নির্বাচিত গণপরিষদ একটা সংবিধান প্রণয়ন করবে অথবা সংস্কার করবে, তার আন্ডারে একটা সংসদ নির্বাচন হবে। এখন ওনারা বলছেন, বিএনপি বলছেন যে এটা হচ্ছে ষড়যন্ত্র, এটা আমাদেরকে নির্বাচন পেছায়। কালকে আমরা অস্বীকার করছি না। আমি একটু যুক্ত করতে চাই, আজকে জাতীয় ঐক্য কমিশনের কিন্তু ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ কিন্তু উনি বলেছেন যে যেই সুপারিশগুলো আসবে, আমি এটা পুরাটা বলছি না, যে সুপারিশগুলো আসবে সেটা 6টার বিকল্প পথ কিন্তু উনি বলেছেন, যার মধ্যে শুধু 6টার মধ্যে 5টাই কিন্তু গণভোট বা গণপরিষদ ও আইনসভার মাধ্যমে। এখন আমরা কিন্তু নির্বাচন, এই যে আপনি যে বললেন নাহিদ ইসলাম যে কথাটা বলেছে, উনি সহযোগিতা চেয়েছে যে আপনারা নির্বাচনের জন্য এরকম মুখিয়ে আছেন, ঠিক একইভাবে আমরা সংস্কার এবং দৃশ্যমান বিচারের জন্য আমরা এভাবে মুখিয়ে আছি। আপনারা আমাদেরকে এটাতে সাহায্য করেন, আমরা আপনাদেরকে বিচার নির্বাচন সময় মতো, আপনাদের সময় মতো হওয়ার জন্য আমরা সাহায্য করব। এখানে নির্বাচনের ব্যবস্থা করে দেওয়ার কথা বলা হয় না। আমরা এখানে একটা জাতীয় ঐক্যমতে পৌঁছাতে চাই, কারণ এখন কারণটা বাংলাদেশ। যে জনগণ যাকেই ভোট দিবে, এমন যদি হয় আপনারা যদি গণপরিষদে জিতেন, আপনারাই নির্বাচিত গণপরিষদ, আপনারাই একটা সংবিধান প্রণয়ন করবেন বা সংস্কার করবেন, এরপরে আপনারা সংসদে যাবেন। আমরা কিন্তু বলছি না যে আমরা এখানে কোনো ষড়যন্ত্র নাই, আমরা ওনাদের সহযোগিতাটা আশা করছি, আমরাও সহযোগিতা করব বলে বলছি। এক পরিষদ যে নির্বাচন হবে সেটা গণপরিষদ নির্বাচন হতে পারে, সেটাকে সংসদে কনভার্টও করা যেতে পারে। প্রফেসর আলী রিয়াজের যা ব্যাখ্যা আজকে আমরা পড়লাম, ফলে আপনাদের বোঝাপড়া কি বা আপনারা আসলে কি চান? হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আমার বোঝাপড়া আপনার বোঝাপড়া গুরুত্বপূর্ণ না। আমি আপনি ইলেকশন করব, ভোট দিবে জনগণ। এখন কথা হলো যে নির্বাচন বলতে বাংলাদেশের জনগণ কি বোঝে? বাংলাদেশের জনগণ নির্বাচন বলতে কিন্তু ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচন করবে, সেটিকেই বোঝে। গণপরিষদ, আপনি একজন রিক্সা চালক, ভ্যান চালক বা একজন শিক্ষিত মানুষের কাছেও কিন্তু আপনি গণপরিষদের উত্তর পাবেন না। আমার মনে হয় যারা বলছে তারাও, সেখানে বলা হচ্ছে যে সংস্কার ও বিচারের জন্য আমরা মুখিয়ে রয়েছি। তা আমার কথা হলো যে আপনি তো এই কাজটি করার জন্যই সরকারে গিয়েছিলেন, পদত্যাগ কেন করলেন? আপনার কাছে যদি সংস্কার এবং বিচারটাই মুখ্য হবে, তাহলে আপনি কেন সেই কাজটা শেষ না করে পদত্যাগ করলেন? এই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন? রাজনৈতিক দল গঠন বিচার হইল নাকি? আপনার চোর পালিয়ে গেছে, আপনি রায় দিয়ে দিলেন, এটা কোনো বিচার? আপনি তো জনগণের সাথে ভাওতাবাজি করছেন। এখন আমরা যারা পলিটিক্স করি, যারা বাংলাদেশের সচেতন মানুষ, তারা কিন্তু বুঝতেছে যে কোথায় আসলে গলত। এখন সাধারণ মানুষ, আবেগী মানুষ, তারা হয়তো অনেক কিছু বুঝতে পারছে না। গলতটা কোথায়? গলত তো এখানে যে আপনি রাষ্ট্র সংস্কারের কথা বলে আপনি সংস্কার না করে আপনি পদত্যাগ করেছেন, এখানেই তো গলত। দুজন উপদেষ্টা রয়েছে, তারা যে নির্বাচনের আগে পদত্যাগ করবে না তার নিশ্চয়তা কি? আমার কাছে এখন সন্দেহ লাগছে এই যে ছাত্ররা, তারা সরকারের ব্যর্থতার দায় নেবে না। তারা বলবে যে আমরা সরকারে গিয়েছিলাম, সরকারের কাছে আমাদের এই চাওয়া পাওয়া ছিল, আমরা দেখছি যে সরকার সেটির
প্রতিফলন ঘটাতে পারছে না। পরিস্থিতি কি সত্যি সত্যি একটি নির্বাচন হচ্ছে সেরকম কোনো ইঙ্গিত দেয়, নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতির এই যে অবনতি আমরা দেখলে কোনো দ্বিমত নাই, নাকি কোনো একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এরকম নানান কনস্পাইরেসি থিওরি বাজারে ঘুরছে? সেই প্রসঙ্গে আপনার মতামত শুনবো দর্শক, তার আগে আবারও বিরতি নিই। দর্শক স্বাগত আরেকবার। ব্যারিস্টার রুমিন ফারহান আছেন আমাদের সঙ্গে। রুমিন আপা, সামগ্রিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা তো হচ্ছে সাম্প্রতিক সময়ে ধর্ষণের সংখ্যা দৃশ্যমানভাবে বেড়ে যাওয়া, নারীর নিরাপত্তা, হিজবুত তাহরিরের মিছিল, এবং আপনার দলেরও বিভিন্ন দল উপদলের ভিতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সংঘর্ষ, আজকেও বেশ কিছু ঘটনা ঘটেছে। ফলে এইসব পরিস্থিতিকে আসলে নির্বাচনের দিকে ইঙ্গিত দেয়, নাকি জানি লুটপাট, বাড়িতে ঢুকে দখলবাজি, এগুলো বন্ধ হলো না? আমি যদি প্রশ্ন করি, এই রাষ্ট্রে 8 বছরের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে, তার একদিন পার না হতে দেখলাম 7 বছরের একটি মেয়েকে ভয় দেখিয়ে একজন বৃদ্ধ মানুষ 3বার ধর্ষণ করেছে। মানে এই নিউজ করতে পারে, মানে ব্যক্তি যদি ধর্ষণ করে সেক্ষেত্রে রাষ্ট্র বা পুলিশ কি করবে? রাষ্ট্র বা পুলিশ কি করবে? রাষ্ট্র বা পুলিশ সেই বিচারটা এনশিওর করবে, সেই অ্যাবসলিউটলি, এবং সেইভাবে অপরাধীদের পাকড়াও করবে যেই মুহূর্তে অপরাধ সংঘটিত হয়, সো দ্যাট সেকেন্ড অপরাধটা আর না ঘটে। কিন্তু আমরা না এই জায়গাগুলোতে দেখছি। এবং ফর এক্সাম্পল দেখেন, এই যে ঢাকা শহরের কয়েকটা এলাকা, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, এই জোনগুলা মানুষ আগারগা একটু নির্জন থাকে করে একগুচ্ছ লোক গিয়ে, কিংবা ধরুন তার কয়েকদিন যেতে না যেতেই টাঙ্গাইলে আরেকজন সাবেক এমপির বাড়ি পাগল দিয়ে ভরে ফেলে কি করে একজন নারী। মানে এই যে এই ঘটনাগুলো ঘটছে না, আমার কাছে মনে হয় যে এখানে যদি রাষ্ট্রের ট্যাসিট মদদ, প্রত্যক্ষ মদদ না, ডিরেক্ট মদদ না, ট্যাসিট মদদ না থাকতো, এগুলো হতে পারতো না। আর একটা কথা মাথায় রাখতে হবে, পরিস্থিতি কিন্তু একদিনে এই জায়গায় এসে পৌঁছায়নি, ধীরে 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 ধীরে। যে আপনি বলেন হিজবুত তাহরির ঘোষণা দিয়ে মিছিল করছে, এর আগে আমরা লক্ষ্য করেছি বেশ কয়েকটি ইনসিডেন্ট। এবং যেহেতু এই ধরনের পরিবর্তিত পরিস্থিতিতে সবসময় নারীরাই অপরাধের প্রশ্রয় দিয়ে গেলেন, কারণ উনি খুব ভালো করে জানেন ওই জায়গায় যদি 10টা ছেলে দাঁড়িয়েও সিগারেট খেত, এই ঘটনাটি ঘটতো না। উনি সব জেনে শুনে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, এবং যেটা কি হবে জানেন, পাড়ার আরো 100টা বখাটেকে উৎসাহিত করবে এই ধরনের কাজ করতে। তারপরে ধরুন কিছুদিন আগেই আমরা দেখলাম একটা পর একটা মাজার ভাঙা হচ্ছে। গত 3 মাস আগে সংখ্যা 80 ছাড়িয়েছিল, আমি ডয়েচে ভেলের রিপোর্ট দেখলাম, এটা অলরেডি 100-র উপরে চলে গেছে। একটা ঘটনা আপনি দেখান তো, 6 আগস্ট থেকে বিএনপি একটাই দাবি করে যাচ্ছে, নির্বাচন। কেন নির্বাচন দাবি করছে তার বেশ কয়েকটা কারণ আমি দিয়েছি। এক, বিএনপি বিশ্বাস করে যে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যদি কেউ যেতে চায়, তার নিজের ভিশন যদি কেউ বাস্তবায়ন করতে চায়, একমাত্র উত্তর সরকার দিতে পারে। গণমানুষের দাবি কিন্তু নির্বাচন, শুধু বিএনপির দাবি না। 3 হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সি সক্রিয় হচ্ছে না। কেন? বিকজ তারা জানে তারা যদি এখন কোনো শক্ত স্টেপ নেয়, পরবর্তীতে কে আসবে না আসবে একটা দোলাচলের ব্যাপার আছে, এই সরকার কতদিন আছে সেটাও তারা জানে না। আমি এমনকি অনেকের ব্যাপারে ব্যক্তিগতভাবে জানি যারা সকল যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো প্রমোশন বা কোনো পোস্টিং নিতে চাচ্ছে না, বিকজ তারা মনে করছে বাংলাদেশের যে কালচার, তাতে হয়তো পুলিশ এবং প্রশাসন সরকারকে সহযোগিতা করছে না। তার পেছনে একটা বড় কারণ হচ্ছে এদের নিয়োগ, এদের বাছাই প্রক্রিয়া, প্রমোশন, সবগুলো টানা 3 মেয়াদ 4 মেয়াদে একটি সরকার ক্ষমতায় ছিল, যে সরকারটির ভয়াবহ রকমের পতন হয়েছে। ফলে তারা যদি সহযোগিতা না করে এবং তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোও যদি সরকারটিকে সহায়তা না করে, প্রফেসর ইউনূস তো আসলে জোর করে এসে ক্ষমতায় বসেন, তাহলে আপনারা তাকে এখন ছেড়ে যাচ্ছেন কেন মনে হচ্ছে এক প্রকার? দেখেন, আপনি নিশ্চয়ই জানেন যে আমরা আসলে ছেড়ে যাচ্ছি না, তবে মোহাম্মদ ইউনূস আসলে নিজেকে নিজে বিতর্কিত করেছে, নিজেকে নিজে একা করেছে। তিনি শুরুতে বললেন যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, এরপরে আবার বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি বললেন, ছাত্রদের আশীর্বাদ ব্যক্ত করলেন, ছাত্রদের একটি দল গঠন করা দরকার, অন্যথায় এই অভ্যুত্থানের যে চেতনা সেটি হাইজ্যাক হয়ে যেতে পারে, আওয়ামী লীগের কালচার আবার ফিরে আসতে পারে। আলোচনা, এখন সমালোচনা মানেই কি আসলে দলটিকে ভয় পাওয়া হচ্ছে? যে প্রশ্ন আপনি আমাকে করলেন যে আপনারা কেন কিংস পার্টিকে ভয় পাচ্ছেন, আমরা তো ভয় পাচ্ছি না, কিন্তু আমার কথা হলো যে সরকারটি রয়েছে, এই সরকারটিকে সবাই ভয় পাচ্ছে যে এই সরকার কি করে, কারণ এই সরকার আনলিমিটেড সরকার। কারণ কি? কারণ 11-11 ইতিহাস কিন্তু আমরা ভুলে যাইনি। যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হয়েছে তখন কি সেনা শাসন জারি হয়েছে। ঠিক একইভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার যদি ইলেকশনের আগেই ব্যর্থ হয়ে যায়, তখন সেনা
দেখছি যখন সরকার ঘোষণা দিয়েছে ডেভিল হান্টের, তখন কিন্তু পরিবেশ পরিস্থিতি ভালো হয়ে গেছে। এরপরে যখন সরকার ছাড় দিয়েছে বা দুর্বলতা প্রকাশ করেছে, তখন আমরা দেখেছি যে পরিস্থিতি খারাপ হয়ে গেছে। এখন যেহেতু বিষয়টা এরকম যে ইলেকশন দিতে হবে, সেক্ষেত্রে এই ধরনের পরিবেশ থাকলে সরকার বলতে পারবে যে ইলেকশন দেওয়ার মতন পরিবেশ নাই। এবং এই কথা কিন্তু নতুন যে দল গঠিত হয়েছে তারা কিন্তু বলতেছে যে ইলেকশন দেওয়ার তো পরিবেশ নাই। এই কারণে কিন্তু সন্দেহ সংশয় তৈরি হচ্ছে। আরেকটা কথা বলি, আমি বলেছিলাম যে নাহিদ এই মুহূর্তে আসলে কে? নাহিদ কি আসলে উপদেষ্টা নাকি সে আসলে একটি দলের প্রধান? নাহিদকে আপনারা একটু বোঝার চেষ্টা করেন, নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র আমাদের নাই। আপনারা নির্বাচন কোন টাইমে চাচ্ছেন এটা নিয়েও আমাদের কোনো নাই। আমাদের কথা হচ্ছে আপনারা গণপরিষদ নির্বাচন চান, এবং মানুষকে যে বোঝানো হচ্ছে সংস্কার খুব কঠিন, গণপরিষদ নির্বাচন খুব কঠিন, এটা কখনো হয় না। আমরা কিন্তু এখন বলছি যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যদি সংবিধান প্রণয়ন বা সংস্কার করে এরপর সংসদ নির্বাচন, এবং নিউ এজের যে সম্পাদক নুরুল কবির সাহেব উনিও বলেছেন যে বর্তমান যে সংবিধান আছে এটাকে একটা ইলেকট্রাল অটোক্রেসি বলা যায়। আপা যে বললেন যে এটা 2/3 মেজরিটি পেলে তো সেটা পার্লামেন্টে সংবিধানের বিপরীতে গিয়েই কিন্তু হয়েছে। গণ অভ্যুত্থান কিন্তু সংবিধান মেনে হয় নাই। হ্যাঁ, তাহলে এখন গণপরিষদেই কিন্তু সংবিধান প্রণয়ন বা সংস্কার হতে হবে, সেটা আইন সংসদে হবে না, আইনসভায় হবে না। এবং যেই ইলেকট্রাল অটোক্রেসি বলা হচ্ছে এটাকে, এবং উনি কিন্তু উল্লেখ করেছেন এই যে এই জিনিসটা না বোঝার এই যে ব্যাপারটা, এটা একটা রাজনৈতিক জ্ঞানের একটা অভাব। এবং ওনারাও কিন্তু এভাবে পোট্রে করছেন যে আমরা গণপরিষদ নির্বাচন চেয়ে জনগণের সাথে সরব করবে, এবং এটা কিন্তু আমাদের এখনো চাওয়া যে এই জুলাই ঘোষণাপত্রকে এই সংস্কারের মধ্যে এটা নিয়ে আসতে হবে। আমি আরেকটু আপনাকে বলি যে 2/3 ব্যাপারটা, যদি এই মেজরিটি পেয়ে যদি বিএনপি 2/3 গিয়ে যে সংস্কার করে, পরবর্তীতে যদি আরেকটা দল আসে তারা তো ওই হা না ভোট করে এটা আবার বাতিল করে দিবে। বোদ্ধারা বলেছেন, বিশেষজ্ঞরা বলেছেন যে কিছু ইরিভার্সিবল রিফর্ম আমাদের এই সংবিধানে লাগবে। এবার আসি যেটা রাশেদ ভাই বললেন, হু ইজ নাহিদ ইসলাম, যে নাহিদ ইসলাম কি দায়িত্ব একটি নির্বাচনের ব্যবস্থা করা, একটি রোডম্যাপ প্রকাশ করা, তার পরিকল্পনা প্রকাশ করা, এবং তার কাজের ভিতরে স্বচ্ছতা জবাবদিহিতা থাকা। উপদেষ্টাদের নিয়ে নানান ধরনের বিতর্ক তৈরি হচ্ছে, এক একজন উপদেষ্টা এক এক ধরনের বক্তব্য দিচ্ছে। এই ধরনের বক্তব্য আসলে নিষ্প্রয়োজনীয়। উপদেষ্টাদের উচিত হবে এই মুহূর্তে জাতীয় ঐক্য সংহতি ধরে রাখা। কিন্তু উপদেষ্টারা কি করছেন? তারা কিন্তু রাজনৈতিক দলগুলোকে না, তাহলে এখনই পদত্যাগ করে তারা দলে যোগদান করুক। তারা নিরপেক্ষ। একজন উপদেষ্টা পদে যিনি আসীন হয়েছেন তিনি আগামী নির্বাচনে কোনোভাবে অংশ নিতে পারেন না। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে একজন উপদেষ্টা হয়েছিলেন, পদত্যাগ করেছেন, তিনি আগামী নির্বাচনে অংশ নেবেন। এখন বাকি উপদেষ্টারা কি নির্বাচনের আগে পদত্যাগ করে আগামী নির্বাচনে অংশ নেবে কিনা সেটি এই প্রফেসর ইউনূস যে ডিসেম্বরের ভিতরে নির্বাচনের কথা বলেছেন অথবা মার্চের ভিতরে, উনিও কি আসলে গণপরিষদ নির্বাচনের কথাই বলছেন? অথবা আপনাদের সঙ্গে ওনার আলাপকালে কি এই সংসদ নির্বাচনের বাইরে গণপরিষদ নিয়ে আলাদা করে কখনো আলাপ হয়েছে? আমাদের কিন্তু জাতীয় যে 11টা যে সংস্কার কমিশন হয়েছে, এদের প্রত্যেকের 34টা রাজনৈতিক দল থেকে যেরকম সুপারিশ নিয়েছে, আমরা তখন নাগরিক কমিটি ছিলাম, ওইখান থেকে কিন্তু আমরা সুপারিশ দিয়েছি। এবং এখন যেভাবে এটার ফিডব্যাকের জন্য চিঠি পাঠানো হয়েছে বা স্প্রেডশিট পাঠানো হয়েছে, আমাদের সাথে কিন্তু যে একটা মহড়া ছিল এটা কমেছে বা হতে দেয় নাই। বা এই যে সংস্কার করা 11টা কমিশন নিয়ে, এবং সংবিধান সবচেয়ে মূল্যবান মানে গুরুত্বপূর্ণ কমিশনগুলা, দুদক, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, এগুলা নিয়ে কিন্তু তারা আজকের আলী জিয়াদ স্যারের প্রেস ব্রিফিংয়ে আমি অনেক আশান্বিত যে তারা একটা প্রক্রিয়ার মধ্যে আছেন। এবং তারা কিন্তু বলেছেন যে আজকেও আমি নির্বাচন কমিশনারের কথা শুনছিলাম যে ওনারা কিন্তু একটা নির্দিষ্ট সময় নিয়ে কিন্তু আগাচ্ছে, হ্যাঁ, যে ডিসেম্বর অথবা মানে এরকম মানে ছেড়ে দেওয়া। পরিষদ নির্বাচন হলে বিএনপির সমস্যা কি? সেখানে কি বিএনপি জিতে আসতে পারবে না এত বড় দল হিসেবে? আমি আপনার প্রশ্নে যাবার আগে তাসনুভা আমার বোনের কথার একটু উত্তর দেই। আশা করি আপনি আমাকে যথেষ্ট সময় দেবেন। আমি আমার সাথে 2 মিনিট না, তাসনুভা 4 মিনিট বলেছে, আমাকে একটু কাছাকাছি দিয়েন। আমার কাছে ভালো লাগলো যে সরকার নিয়ে যখন তীব্র সমালোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে, এবং সকলেই যখন সরকারকে সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে ব্যর্থ বলছে, এই মধ্যে দাঁড়িয়েও এনসিপি তারা অ্যাটলিস্ট দে আর ট্রাইং দ্য লেভেল বেস্ট টু ডিফেন্ড দ্য গভর্নমেন্ট। আই হোপ এরপরে আমাদের দুজনের কথার যেই সারমর্ম সেটা খুব পরিষ্কার হয়ে যায়, সরকারটি আসলে খুব নিরপেক্ষ নয়, এবং এই সরকারটি একটি দলকে আপ্রাণ চেষ্টা করছে পেট্রন করা।